গণভবনকে স্বৈরাচারের কেন্দ্রবিন্দু বললেন ডক্টর ইউনূস। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন গঠন, প্রতিবেদন পেলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। ভারতীয় কর্মীরা চলে যাওয়ায় আশুগঞ্জ আগরতলা ৪ লেন প্রকল্প বন্ধ, বিধ্বস্ত অংশ সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সীমাবদ্ধতার কারণে হাসপাতালে সেবা দিতে হিমশিম, সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। এবং রাজশাহীতে বিএনপি কর্মী গুমের অভিযোগে ৮ বছর পর র্যাবের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ আদালতের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, কারণ এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন এমআর আসাদ। আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। পোশাক শ্রমিকদের দেশের অর্থনীতির স্বার্থে কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন ডক্টর ইউনূস। মালিকদের প্রতি আহ্বান জানান শ্রমিক বান্ধব হওয়ার। তৈরি পোশাক, ওষুধ শিল্প, এইসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন। এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয়। এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। ন্যায্যতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির পাশাপাশি সার্ক পুনরুজ্জীবিত করার আশা প্রকাশ করেন তিনি। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। বহুল প্রতীক্ষিত সংস্কার শুরুর অংশ হিসাবে 6টি নতুন কমিশন গঠনের ঘোষণাও ছিল জাতির উদ্দেশ্যে ভাষণে। গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান ডক্টর ইউনূস। অভিজ্ঞতা বিবেচনা করে এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতের আগরতলা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ভারতীয় প্রকৌশলীয় কর্মীরা দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কাজ। সড়কের বিধ্বস্ত অংশ সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ শাহজাদার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৯৯১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার 4 লেন সড়ক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তা ইস্যুতে দেশ ছাড়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মীরা, ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ রাস্তার বিভিন্ন অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এ পথে চলাচলকারীরা। বর্তমান যে সরকার আছে ওরা দ্রুত গতিতে আমাদের এই রাস্তার সংস্কার কাজ শুরু করা দরকার। বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট রুটে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে বলে জানান যান চালকরা। এই রুটে গাড়িতে অনেক সমস্যা। ডিস্ট্রিক্ট ট্রাক আছে, এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়, প্রায় সময় এরকম সমস্যা। প্রকল্পের কাজ শুরুর বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশগুলো স্বল্পমেয়াদী মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে। উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেই। আপাতত স্বল্পমেয়াদী যে মেরামত আমরা নরমালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। জনদুর্ভোগ লাঘবে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে আতঙ্কিত স্থানীয়রা। হাসপাতালের সীমাবদ্ধতার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জ্বর, সর্দি, কাশি, বমি সহ নানা উপসর্গ নিয়ে রোগীরা আসছে হাসপাতালগুলোতে। সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে রোগীর সংখ্যা। সারা রাত্রি অনেক জ্বর, তাপমাত্রা অনেক ছিল, হাসপাতালে না ভর্তি করছে। টেস্ট করছি না, তখন পরবর্তীতে জ্বর আইছে আর সারই না, পরে একজনের বইতে টেস্ট করে মেডিকেল টেস্ট করাইছি, নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ২০০ রোগী চিকিৎসা নিচ্ছে। আমাদের প্রায় এখন ২০০-র কাছাকাছি রোগী ভর্তি থাকছে এবং আমি যদি যে সংখ্যাটি বলি, গত ৮ দিনে আমাদের এখানে ২৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সারা দেশেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে সারা দেশের সব জায়গায় সব মানুষই আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এ বিষয়ে ডাক্তাররাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে আমরা জানব বন্দরনগরী চট্টগ্রামের খবর। সেখান থেকে যোগ দিবেন সহকর্মী সুমন কুমার, তিনি বলবেন সে বিষয়ে। সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব দেশেই, মানে পুরো দেশেই বেড়ে গেছে। তো আপনার এখানে কি অবস্থা সেটি জানতে চাই। ডক্টর কি বলছেন মানুষের সচেতনতা হওয়ার জন্য? মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছি। আমরা গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং একজন ভর্তি হয়েছিল গত 9 তারিখ এবং আরেকজন ভর্তি হয়েছিল একজন 7 তারিখ। তো ডেঙ্গুতে 2 জন গতকাল যারা মারা গিয়েছেন তার মধ্যে একজন কক্সবাজারের শাকিলা আক্তার এবং 26 বছর বয়স, আর শান্তা সর্দার 20। উনি চট্টগ্রাম শহরের যে কোতোয়ালি থানাধীন তার বাসা। এই নিয়ে চলতি বছরের মধ্যে প্রায় 4 জন মারা গিয়েছে। এছাড়াও যদি বলি, ডেঙ্গুর
প্রকোপ বেড়েছে সেটি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ গত 24 ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রায় 12 জন ভর্তি হয়েছে। তো আপনাকে যদি বলি চলতি বছরের মধ্যে মোট 714 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন, এবং তার মধ্যে যদি বলি চট্টগ্রাম শহরে অর্থাৎ মহানগরীর মধ্যে 392 জন এবং শহরের বাইরে রয়েছে আপনার 322 জন। তো এখানে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল সার্জনের তথ্য অনুযায়ী তারা যেহেতু ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে সেই জন্য হাসপাতালে তারা আলাদা কর্নার করেছে এবং তারা চিকিৎসক তারা এই চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা দেখি প্রতি বছর যখন ডেঙ্গু শুরু হয় তখন কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে যে মশক নিধন তারা কার্যক্রম শুরু করে, বিভিন্ন জায়গায় তারা মশা ওষুধ ছিটানো হয়। তো আমরা এখন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু আমরা কোনো জায়গায় মশার ওষুধ দিচ্ছেন সেটি আমরা দেখিনি। চিকিৎসকেরা কিন্তু বলছেন অর্থাৎ মানুষ সচেতন থাকার জন্য এবং মশারি টাঙিয়ে তারা যেন থাকেন, এবং যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করছে সতর্ক অবস্থানে থাকতে তারা পরামর্শ দিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কুমার দে। খিলগা থানার হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। 2015 সালে খিলগা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার মামলাটি দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী। রাজশাহীতে বিএনপির এক কর্মীকে গুমের অভিযোগে প্রায় 8 বছর পর র্যাবের 7 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজশাহীর আদালত। এই ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন হুমায়ুন কবির। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন অনেকেই। আর এতে স্বামী ইসমাইল হোসেনকে ফিরে পাওয়ার আশা জাগে স্ত্রী নাইসের মনে, আর বাবাকে দেখার জন্য বেকুল তাদের শিশু সন্তানেরাও। এই জন্য স্বামী ইসমাইল হোসেনের সন্ধান চেয়ে গুমের 8 বছর পর র্যাবের 7 সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ইসমাইলের স্ত্রী নাইসা খাতুন। মামলার অভিযোগে জানা যায় 2016 সালে 6 সেপ্টেম্বর রাতে রাজশাহীর গোদাগাড়ি ডাইংপাড়ার গোলচত্বর থেকে ইসমাইলকে একটি পিকআপে তুলে নেয় র্যাব। কয়েকদিন পার হয়ে গেলেও আদালতে তোলা হয়নি ইসমাইলকে। হঠাৎ একদিন ইসমাইল তার স্ত্রীকে জানায় তিনি র্যাব হেফাজতে রয়েছেন। দীর্ঘ 8 বছর হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ইসমাইলের। গুম হওয়ার আগে 8 দিন আমাকে রাত 12টার সময় ফোন দেয়। সে আমাকে বলে যে কালকে হয় আমাকে ছেড়ে দিবে আর না হয় চালান দিবে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায় না। শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর অনেকে আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন। সে আশায় এখনো অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার। জীবিত কিংবা মৃত যে কোনোভাবে ইসমাইলের সন্ধান চায় তার পরিবার। 8 বছর হয়ে গেল আমার ভাই গুম হওয়ার। আমি ওই 7 মাস জীবিত ছিল। এই পরিপ্রেক্ষিতে আমি প্রত্যাশা করি, আশা করি আমার ভাই এখনো জীবিত আছে। যদি বেঁচে থাকে অবশ্যই ফেরত চাই, আর তাকে যদি কোনোভাবে মেরে ফেলা হয় আদালতের মাধ্যম দিয়ে আমরা অবশ্যই এর বিচার চাই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র্যাবের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী। আমাদের ধারণা, সকলের ধারণা যে র্যাব তাকে খুন করে গুম করেছে। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা, সেটার আমরা বিচার দাবিতে এই মামলাটা করেছি। র্যাব 5-এর অধিনায়ক জানান আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে যারা ওই টাইমে কর্মরত ছিল তারা কেউই এখন নাই, সবাই যার যার মাতৃবাহিনীতে আছে। তো যদি মামলা হয়ে থাকে কোর্টের যে অর্ডার শিট হবে সেই অনুযায়ী মাতৃবাহিনী থেকে ওইভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইসমাইল হোসেন পেশা জুয়েলারি ব্যবসা করার পাশাপাশি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গণভবনকে স্বৈরাচারের কেন্দ্রবিন্দু বললেন ডক্টর ইউনূস। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন গঠন, প্রতিবেদন পেলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। ভারতীয় কর্মীরা চলে যাওয়ায় আশুগঞ্জ আগরতলা 4 লেন প্রকল্প বন্ধ,
বিধ্বস্ত অংশ সংস্কারের আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সীমাবদ্ধতার কারণে হাসপাতালে সেবা দিতে হিমশিম, সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। এবং রাজশাহীতে বিএনপি কর্মী গুমের অভিযোগ, ৮ বছর পর র্যাবের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ আদালতের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।